প্রিয় দর্শক, স্বাগতম বাংলা ভিশনের নিয়মিত আয়োজন যে কথা বলতে চাই অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছে আমি জাহাঙ্গীর আকন্দ। আমার সঙ্গে আলোচনার জন্য আজ স্টুডিওতে উপস্থিত আছেন শরীফুজ্জামান শরীফ, সাবেক সভাপতি বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, এবং অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি, প্রধান নির্বাহী বাংলা ফাউন্ডেশন। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। দর্শক, আজ আমরা আলোচনা করব রাজনীতি সহ সমসাময়িক নানা বিষয় নিয়ে। আলোচনাটা শুরু করতে চাই রাজ্জাকি ভাইকে দিয়ে। রাজ্জাকি ভাই, আজকে সেই বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর একটি বক্তব্য দিয়ে শুরু করতে চাই। তিনি যেটি বলেছেন যে বর্তমান সংবিধানে গণভোট বলতে কিছু নাই। বর্তমান রাজনৈতিক দলগুলো কথায় কথায় রাজপথে গেলে আবারও সংঘাত সহিংসতা সৃষ্টি হবে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন। তো এই যে গণভোট নিয়ে এত আলোচনা রাজনৈতিক দলগুলোর মধ্যে, জাতীয় ঐক্যমত্য কমিশনের পুরো দেশে আলোচনা, এখন সংবিধানে আসলেই কি গণভোট বলতে কিছু নেই বা কি আছে, বা এর কি ব্যাখ্যা? আপনি তো হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করেন। আসলে সুপ্রিম কোর্ট বলেন, হাইকোর্ট বলেন, আইন বলেন, আর যাই বলেন না কেন, রাজনীতির সাথে জনগণের সম্পৃক্ততা, রাজনীতির সাথে জনগণের সম্পর্ক এবং জনগণ যেটা বলবে সেটাই রাজনীতি। এখন জনগণ বলতে কি? জনগণ বলতে প্রত্যেকটা দলের সাথে কিছু জনগণ থাকে। যেই ভদ্রলোক বলেন যে জনগণ এটা চায় না, তাকে বলতে হবে যে আমার দলের সাথে সম্পৃক্ত জনগণ এটা চায় না। 100% জনগণের দায়িত্ব তো তার নয়, কারণ এখনও বাংলাদেশে সবচেয়ে বড় রাজনৈতিক দলের সাথে যতটা রাজনৈতিক তাদের যে জনগণের সমর্থন আছে, তার তুলনায় অনেক বেশি জনসংখ্যা রয়ে গেছে দলবিহীন, পরিষ্কার। এখন আপনি বলছেন যে একজন রেফারেন্স দিলেন যে বলছেন গণভোট বলতে সংবিধানে কিছু নেই। তো সংবিধানে গণভোট বলতে কিছু নেই, তাহলে কি এখন গণভোট হবে না? কারণ আপনি সংবিধানে গণভোট নেই, আমি মেনে নিলাম না, আসলে কি আছে? আচ্ছা, গণভোটের কথা এই মুহূর্তে সংবিধানে নাই, সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে, ভালো কথা। কিন্তু জনগণ যখন এই সরকারটাকে সরায় দেওয়া হইল এবং সরকার যখন পালিয়ে গেল, তার কিন্তু নির্বাচন সংক্রান্ত সমস্ত বিষয় একদম স্টপ হয়ে গেছে। কারণটা কি? কারণ হলো ওই সংবিধান চালাইতে হইলে একজন নির্বাচিত প্রধানমন্ত্রী থাকতে হবে। ওটার ভিতরে তত্ত্বাবধায়ক সরকারের কথাও বলা নাই, অন্তর্বর্তীকালীন সরকারের কথাও বলা নাই। তাহলে অন্তর্বর্তীকালীন সরকার এখন রাষ্ট্র চালাচ্ছে, উনি ওটার ভিতরে ঢুকতে পারবেন না। যেমন আমরা এখানে দুইজন আলোচক আসছি টকশো করতে, আপনি উপস্থাপক। এর বাইরে বসে যদি এখন একজনের কথা বলে, তাহলে কি এটার ভিতরে ঢুকবে? অন এয়ার যাবে না, কারণ এটার ভিতরে ঢুকতে হবে, তো তাকে সংবিধানে ঢুকতে হবে। এখন আসেন সেকেন্ড কোশ্চেন। সংবিধানে একটা বাধ্যবাধকতা আছে নির্বাচনের জন্য। সেটা তো আপনি নিশ্চয়ই জানেন যে সংসদ ভেঙে যাওয়ার 90 দিনের মধ্যে নির্বাচন। তার মধ্যে ওই সংবিধানের দোহাই যেহেতু দিচ্ছে তাই বলছি, তারপর যদি 90 দিনের মধ্যে না হয় তাহলে আরও 90 দিন নিতে পারবে, তাহলে 180 দিনের মধ্যে নির্বাচন। 180 দিন পার হয়ে গেছে যদি আমি 8ই আগস্ট 2024 থেকে ধরে থাকি, তারপরে কি সংবিধানে বলা আছে যখন মন চায় তখন করবেন? তাহলে এটা তো বলা নাই। তাহলে ফেব্রুয়ারি 2026-এ নির্বাচনটা কিভাবে হবে? সংবিধানে তো ফেব্রুয়ারি 26-এ নির্বাচনের কথা কোনো সুযোগ নাই। আমি টোটাল বাংলাদেশকে চ্যালেঞ্জ করছি, এই সংবিধান মোতাবেক 2026-এর ফেব্রুয়ারিতে নির্বাচন করার কোনো সুযোগ নাই। অন্তর্বর্তীকালীন সরকারের এই সংবিধান চালানোর সুযোগ নাই। এই সংবিধান চালাইতে হইতে প্রধানমন্ত্রী হিসাবে কেউ থেকে চালাবে। এখন সংবিধানে যেহেতু নির্বাচনের 180 দিন পার হয়ে গেছে তথা সোকল্ড স্টাইলে, তাতে যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হইতে পারে, তাহলে গণভোটে বাধা কোথায়? গণভোট সংবিধানে তো ওইটাও নাই যে ফেব্রুয়ারিতে নির্বাচন, তাহলে তো নির্বাচন করতে পারবে না। 2 নম্বর আসেন, আপনি যখন দলমত নির্বিশেষে সবাই নির্বাচন গণভোট মেনে নিছে, নো ওয়ে এখান থেকে আপনি ফেরত আসতে পারবেন না। আপনি মেনে সামনের দিকে গেছেন, খোলা আকাশের নিচে সবার সামনে কথা দিয়েছেন, ফিরে আসার পথ নাই। 1 2 তারা বলছেন কি? তারা বলছেন যে জামাত বলতেছে গণভোট দিতে হবে নির্বাচনের আগে, ওনরা বলছেন নির্বাচনের দিনে। তো গণভোট তো মেনে নিছেন, এখন নাই বললে চলবে না। জনগণের যেটা দাবি দ্যাট ইজ ফাইনাল। জনগণ বলতে কি? রাজনৈতিক সিদ্ধান্ত আজকে পর্যন্ত উনি গণভোট হবে না বা উনি চান না সেটা বলেন, বলছেন যে সংবিধানে কথা বলে তো আমার আমি তো বললাম সংবিধানে নাই, তো বলে তো আমার লাভ নাই। আছে লাভ আছে কিনা? আমরা রাজনীতিবিদরা মেনে নিছে। এখন গণভোটের প্রশ্ন আসছে কেন সেটাও বলি।
রাজনীতিবিদরা তো 7 মাস আলাপ করছেন ঐক্যমত্য কমিশনে, একবারও কি কেউ প্রশ্ন রেজ করছেন যে আমরা কিন্তু সংবিধানের বাইরে চলে যাচ্ছি, আমাদের নির্বাচনের টাইম পার হয়ে যাচ্ছে? কেউ কি প্রশ্ন রেজ করছেন? করেননি। খুব ভালো করেই সবাই জানেন যে সংবিধানটা কাজ করতেছে না, সবাই ভালো করে জানেন, বলার খাতির। না হলে ইউনূসের সিদ্ধান্ত কেন মানতে যাব আমরা? কি দরকারটা কি? বাংলাদেশে এত রাজনৈতিক দল, বড় বড় রাজনীতি, মানবো না আপনাকে, আপনি নির্বাচন দিয়ে কালকে চলে যান। কেউ আমরা বলতে পারছি কেন মেনেছি? বললেই বলে আমরা চাই। আপনি ক্ষতি করতেছে, উনি নির্বাচন সঠিক সময় করতেছে, আমরা খালি মেনেই নিব। কারণটা কি? এই ব্যর্থতাকার ইউনূস সাহেবের নাকি রাজনৈতিক দলগুলো বসলো তাদের? আপনি আদায় করতে পারলেন না কেন? এখন গণভোট, এখন এই গণভোটটা কেন দরকার? ওখানে তো নোট অফ ডিসেন্ট দেওয়া আছে। কেউ এই বিতর্কও করেন যে নোট অফ ডিসেন্ট সহ যেতে হবে। নো, গণভোটে যেতে হলে নোট অফ ডিসেন্ট থাকতে পারবে না। কেন থাকতে পারবে না সেটাও বলি। নোট অফ ডিসেন্ট দিচ্ছে একটা রাজনৈতিক দল, দিতেই পারে, তার রাইট আছে। ও শরীফ ভাই দ্বিমত করতে পারে যে আমি এটার সাথে একমত না, কিন্তু যেহেতু সিংহভাগ জনগণ ওর বাইরে, আর নোট অফ ডিসেন্ট দিচ্ছে তার একটা গোষ্ঠী, মানে একটা সংখ্যক শতাংশ রিপ্রেজেন্ট করেন। কাজে গণভোটে গেলে ওই যে মেজর পোর্শন যে জনগণ যারা আছেন, তারা তো নোট অফ ডিসেন্ট আছে কি না এটা তাদের ব্যাপার না, তারা তো ওইটার উপরে যাইবে গণভোট দিতে, হ্যাঁ বা না। অর্থাৎ জুলাই সনদের আইনি ভিত্তি বা জুলাই সনদ বাস্তবায়ন, জুলাই সনদে এই আছে পক্ষে আর বিপক্ষে। সুতরাং যেটা উনি বলছেন গণভোট সংবিধানে নাই, এতে আমি একমত। সংবিধানে নির্বাচন 2026 হবে, সেটাও নাই, সেটা আমি একমত। সংবিধানের বাইরে সবাই আমরা আছি। কিভাবে আছি? অন্তর্বর্তীকালীন সরকারের অন্তর্বর্তীকালীন সংবিধানের বিধান মোতাবেক চলতেছি, এবং ম্যান্ডেটরি মানতে হবে, নো অপশন। সুতরাং গণভোট সংবিধানে নাই, এটা যেমন সত্য। আবারও বলছি, নির্বাচন 26 ফেব্রুয়ারিতে হবে, সেটাও সংবিধানে নাই। সুতরাং চলতে হবে এই বিধানে। সুতরাং নির্বাচন যেটা সেটাও বৈধ হবে, গণভোটও বৈধ হবে। আর গণভোটের মাধ্যমে জুলাই সনদের বাস্তবায়ন করার পর জুলাই সনদের মাধ্যমে যদি নির্বাচন হয়, জুলাই সনদের আলোকে, সেটা হবে সবচেয়ে পারফেক্ট এবং বৈধ নির্বাচন। শরীফ, আপনার কাছে আসছি যে সরকারের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোকে যে আহ্বান জানানো হলো, তারা যাতে একসাথে বসে সিদ্ধান্ত নেয় ভোট কবে হবে। তো এর তো কয়েকদিন পার হয়ে গেল, আর মনে হয় দুই একদিন আছে। তো আপনি কি মনে হয় রাজনৈতিক দলগুলো ঐক্যমতে আসতে পারবে? আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ, আমার সাথের আলোচককে শুভেচ্ছা। সরকার রাজনৈতিক দলগুলোর সাথে একটা ধোঁকাবাজি করেছে। যে সংকটটা সরকার নিরসন করতে পারে নাই নিজে, সেই দায়টা অন্যর কাঁধে চাপিয়ে দিয়েছে। এই সরকারের ডাকে সাড়া দিয়ে রাজনৈতিক দলগুলো বারবার তার কাছে গেছে, তারা যত ধরনের সহযোগিতা চেয়েছেন, প্রত্যেকটা বিষয়ে কিন্তু দলগুলোর সহযোগিতা করেছে। এমনকি ডক্টর ইউনূস আমেরিকায় একা যেতে চান না। বাংলাদেশের একজন বর্ষিয়ান রাজনীতিবিদ, অনেক সমালোচনার পরেও তিনি কিন্তু বলেননি যে আমি আপনার সঙ্গে যাব না। 3টি রাজনৈতিক দল থেকে প্রথমে চুজ অ্যান্ড পিক ভিত্তিতে, তারপরে তাদের দাবির প্রেক্ষিতে একটা সমতা নিয়ে এসে প্রত্যেক দল থেকে 2 জন তারপরে গেছে। দলগুলো বারবার বসেছে, বৈঠক করেছে। এর ভেতর থেকে বিএনপির যে বক্তব্যটা, অভিযোগটা তুলছে সরকারের বিরুদ্ধে, ঐক্যমত্য কমিশনের বিরুদ্ধে, সরকারের তো এটি পরিষ্কার করে জবাব দেওয়া উচিত যে এই অভিযোগটি সত্য কি মিথ্যা। সরকার সেটি কেন বলছে না? যে আমাদের সম্পর্কে রাজনৈতিক দলগুলো যে অভিযোগ তুলেছে, ঐক্যমত্যের কমিশনের বৈঠকে আমরা যে সমস্ত বিষয় আলোচনা করেছিলাম, একমত হয়েছিলাম, তার বাইরে অনেকগুলো ইস্যু আমরা এর মধ্যে যুক্ত করেছি। এই কথাটা তারা কেন বলছে না? তারা কেন বলছে এবং অন্যদের দিয়ে বলাচ্ছে যে এখানে সংস্কারের বিরুদ্ধে কেউ কেউ দাঁড়িয়েছে? এটি তো সত্য কথা না। রাজনৈতিক দলগুলো সংস্কার চায় না, একটা দলের কাছ থেকেও আপনি এই বক্তব্য এখন পর্যন্ত পাননি। আমাদের এই পর্যন্ত যতগুলো জায়গায় একমত হয়েছে, এবং এটি কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই বলেছিলেন ঐক্যমত্য কমিশনের যাত্রা শুরুর পর উদ্বোধনী অনুষ্ঠানে, যে সমস্ত পয়েন্টে সবাই একমত হবে, আমরা শুধুমাত্র সেই পয়েন্টগুলোতে আমরা একসাথে এগিয়ে যাব। তো এখন সেই জায়গাটায় আপনার দুজনার দুটি পথ ও দুটি দিকে গেছে বেঁকে কেন? যখন আপনি ঐক্যমত্য কমিশন তার স্বপ্রণোদিত হয়ে অথবা অন্য কারোর প্ররোচনায় নিজে কতগুলো এজেন্ডা এর মধ্যে ইন্ট্রোডিউস করতে চেয়েছেন, তখন স্বাভাবিকভাবে রাজনৈতিক দলগুলো এই প্রশ্নটি তুলবে যে তুমি কার পরামর্শে আমার মাথায় লবণ রেখে তুমি বড়ই খেতে যাচ্ছ। ঐক্যমত্য কমিশন বাংলাদেশের,
তারা সিদ্ধান্ত নেবে বাংলাদেশের বিষয়ে। আমাদের এখানকার রাজনীতি কেমন হবে, রাজনীতির সংস্কার আমাদের দরকার। আমরা সংস্কারের সুযোগগুলো বারবার হাতছাড়া করেছি, এবারে যে সুযোগ, এই সুযোগটা আমাদের হাতছাড়া করা যাবে না। আমি প্রত্যেকটা বিষয়ে একমত, কিন্তু আপনি ঐক্যমত্য কমিশন যখন তার সমস্ত সদস্যদেরকে নিয়ে আমেরিকান অ্যাম্বাসিতে গিয়ে ওই ড্রাফট তাদেরকে দেখিয়ে নিয়ে আসেন, স্বাভাবিকভাবে আমার প্রশ্ন আসে যে এই কমিশন আসলে কি বাংলাদেশের রাজনীতি এটি নিয়ে কথা বলতে চায়, নাকি তার অন্য কোনো এজেন্ডা আছে, পেছনে কোনো উদ্দেশ্য আছে, এবং সেই উদ্দেশ্যকে নিয়ে বাংলাদেশের রাজনীতির মধ্যে এই ধরনের একটা পরিস্থিতি তৈরি করছে। বাংলাদেশের রাজনীতির সংস্কার দরকার, এটি বিতর্কে করার কিছু নেই। রাজনৈতিক দলগুলো তাদের মধ্যে একটা পরিবর্তন এসেছে, ভাবনার পরিবর্তন, এটা নিয়েও বিতর্ক করার কিছু নেই। আপনি দেখছেন 10 বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী হবেন না, একই সাথে দল এবং সরকার প্রধান হবেন না, ডেপুটি স্পিকার এটি বিরোধী দলকে দেওয়া হবে, 70 অনুচ্ছেদের সংস্কারের বিষয়ে কথা হয়েছে। তো আমাদের রাজনীতিতে গত 5 দশক যে সমস্ত ঘটনাগুলো রাজনীতিকে বিষিয়ে তুলেছিল, তার তো অন্যতম ঘটনা ছিল এগুলো। এক ব্যক্তির হাতে সমস্ত ক্ষমতা। শেখ হাসিনা বাংলাদেশের যা কিছু চাইতেন সবই তার দিয়ে হতো। দল, সরকার, আন্তর্জাতিক রাজনীতি, মেট্রো রেল কোন পথ থেকে যাবে, তারপরে হচ্ছে ওই যে বঙ্গবন্ধু স্যাটেলাইট কিভাবে কোথায় স্থাপিত হবে থেকে শুরু করে, দলের মনোনয়ন থেকে শুরু করে, নেতাদের দুর্নীতির ধামাচাপা দেওয়া থেকে সব তিনি একা করতেন। তো সেখানে তো একটা ব্যালেন্স করার প্রস্তাব এসেছে। তো এখন আপনি সেখানে নিয়ে গেলেন কেন? সরকারের যে জায়গাটায় ভাই যেটি বললেন, রাজ্জাকি ভাই, আমাদের এখানে রাষ্ট্রটা পরিচালিত হচ্ছে চুজ অ্যান্ড পিক ভিত্তিতে। আমরা কখনো বলছি সংবিধান নেই, আবার যখন আমি ঠেকে যাচ্ছি তখন সংবিধানের যে সমস্ত জায়গাগুলো আমার জন্য সুবিধাজনক, যে জায়গাগুলো আমার জন্য সুবিধাজনক, আমাকে আমার পিঠ বাঁচাতে সহযোগিতা করে, সেই জায়গাগুলোকে আমি নিয়ে আসছি। নাহিদ ইসলাম পরিষ্কার বলছেন যে এই জুলাই সনদের বিষয়ে এর সঙ্গে শাহাবুদ্দিন চুপ্পুকে কোনোভাবে যুক্ত করা যাবে না। কেন? তার নিয়োগ, তার সব কিছু হচ্ছে আগের সেই সরকার, সেই সংবিধান, সেইগুলোর উপরে ভিত্তি করে। কিন্তু তিনি যে মন্ত্রী হয়েছিলেন, তিনি শপথ করেছিলেন কিসের ভিত্তিতে? কি ছুঁয়ে শপথ করেছিলেন? এই সংবিধান ছুঁয়ে তো। তার অর্থ হচ্ছে যখন আমি মন্ত্রী হব, শপথ নিতে হবে, তখন আমি সংবিধানটাকে ওন করছি। যখন সেখান থেকে সরে আসছি তখন সেই সংবিধানটা ওন করছি না। আপনি এটি, সেই সুযোগটা তো আপনার ছিল যে পুরো সংবিধানটাকে আমরা বাতিল করে দেব। আমাদের এখানে পৃথিবীর অনেক জায়গায় লিখিত সংবিধান নাই, ব্রিটেনের লিখিত সংবিধান দিয়ে চলে না। আপনার এখানে সেই যে পুরনো সংবিধান নিয়ে আপনি চলবেন, নাও চলতে পারেন। আপনি ধরেন যে গণঅভ্যুত্থান করেছেন, তার স্পিরিট ধরে আপনি সংবিধান বাদ দিয়ে নতুন সংবিধান করবেন, হতে পারে। কিন্তু আপনার যখন প্রয়োজন হচ্ছে তখন আপনি সংবিধানকে রেফারেন্স হিসেবে ব্যবহার করছেন, আর যখন প্রয়োজন হচ্ছে না তখন ব্যবহার করছেন না। সরকার যে সংকটটা তৈরি করেছে, এই সংকটটা সরকারের নিজের তৈরি করা, ইচ্ছাকৃতভাবে করেছে, ষড়যন্ত্রমূলকভাবে করেছে, চালাকি করে করেছে রাজনৈতিক দলগুলোর সাথে। বাংলাদেশের এই যে দলগুলো, এই দলগুলো বাংলাদেশের সমস্ত মানুষের রিপ্রেজেন্ট করে না, এবং রাজনৈতিক দলেরও একটি বিরাট অংশ এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিল না, নিবন্ধিত অনেকগুলো দল। সুতরাং যে আলোচনা হয়েছে, ঐক্যমত্য কমিশনের যে আলোচনাগুলো, এই আলোচনাগুলো বাংলাদেশের আপনি হিসাব করে দেখবেন 35-40% বেশি রিপ্রেজেন্ট করে না। তারপরেও সরকার এটিকে সবার মতামত বলছে। যেভাবে একজন বলছে এসে যে জনগণ এটি চায় না, তার সাথেও জনগণ সব নেই। আর যারা বলছে এইটাই জনগণের দাবি, জনগণ এটি চায়, না হলে 11 তারিখে অনেক কিছু করে ফেলবো, তাদেরকেও বলতে হবে বাংলাদেশের সমস্ত জনগণ আপনাদের সঙ্গে নেই। রাইট। আপনার কাছে আসছি যে শরীফের একটা প্রশ্ন তুলেছেন, যখন প্রয়োজন হচ্ছে যে সংবিধানের দ্বারস্থ হচ্ছে, আবার যখন প্রয়োজন হচ্ছে শরীফ ভাই শোনেন, শরীফ ভাই হচ্ছে না। শরীফ ভাই রাজনৈতিকভাবে একজন পণ্ডিত ব্যক্তি, নানান প্রশ্ন তিনি তুলবেন। তো আমি চেষ্টা করব যে ওনার সাথে, আমাদের এটা তো ডিবেট, আলোচনা। শরীফ ভাই একটা প্রশ্ন তুলছেন যে ধরেন এই কমিশনের অনেক এজেন্ডা থাকতে পারে এবং তারা বাইরের থেকে আসছে একরকম, আইসা মিটিং টিটিং করে মোটামুটি কাজ শেষ করে কেউ কেউ চলেও গেছেন, হয়তো বা তারা কাজ শেষ আর নাও আসতে পারেন, সেটা ভিন্ন কথা।
আমার প্রশ্ন হচ্ছে যে এটা আপনি 7 মাস 8 মাস পরে আমরা বলছি কেন? শুরুতে বলতে পারতাম না? শুরুতে উনি কি লুকানো ছিল কিছু? সবই তো প্রকাশ্য ছিল। কেন বলতে পারলো না আপনাদের সাথে বসবো না, আপনাদের বোধহয় অন্য এজেন্ডা আছে, এই সেই। ফর এক্সাম্পল, রাষ্ট্র, এটা তো রাষ্ট্র, তামাশা নয়, এখানে প্রেম প্রীতির জায়গা না। দেশটাকে বাঁচাইতে হবে, দেশটা আমাদের সবার। উনি রাজনীতি করেন, দেশটা ওনার। আমি রাজনীতি করি না, দেশটা আমার, দেশটা আপনার, সবার। সুতরাং দেশ নিয়ে মস্করা চলে না। সুতরাং এখানেও তাদের বলা উচিত ছিল, অনেক আগে এগুলো রেস করা উচিত ছিল, বসাই উচিত ছিল না। না বসলে কি করতেন? উনি বলছেন আমি তো দেখছি এই সরকার ফ্রম ডে ওয়ান খালি বঙ্গভবনে যেদিন বসছে সবাই ঐক্যমত্য আসছিল, একসাথে বসাইছে। আমার মনে হয় সবার একটা ধারণা ছিল এই সরকার হার্ডলি 2, 3, 4 মাস, 5 মাস, 6 মাস এর ভিতরে নির্বাচনটা দিয়ে চলে যাবে। তাই সবাই, মানে বিশেষ করে রাজনীতিবিদরা। কিন্তু পরে যখন দেখতেছে যে না, ঘটনা তো অন্য, স্লো হচ্ছে, তাই আস্তে আস্তে কিংকর্তব্যবিমূঢ় হয়ে যাচ্ছে। ইউনূস সাহেব ডাকলে না গিয়েও পারে না, আবার বাইরে এসে চিন্তা করে কী হচ্ছে কি। ইনফ্যাক্ট 15 মাস কিন্তু পার হয়ে গেছে, এবং 15 মাস পরে যখন বলতেছে রাজনৈতিক দলকে প্রতারিত করছে ইউনূস সরকার, তো প্রতারিত হয়েছেন কেন? রাজনীতিতে প্রতারিত হওয়াটাও তো ব্যর্থতা, এটা তো গুণ নয় যে আমি প্রতারিত হয়েছি এটা আমার ক্রেডিট। নো, আমি বিদেশ যাবো, একজনের টাকা দিলাম, 5 লাখ মেরে দিল, আমি প্রতারিত হইলাম। আমি যে বুঝতে পারলাম না, এটা আমার অজ্ঞতা। সুতরাং রাজনীতিবিদরা বুঝতে পারেননি যে তাদেরকে প্রতারিত করেছে, এটা রাজনীতিবিদদের অজ্ঞতা। সিম্পল জবাব। এটার খেসারত কে দিবে? এরপরে আসেন, একটা কথা বলছেন ভাই শরীফুদ্দীন ভাই, আমার একটা কথা, এখনো সরকারের দোষ। ইয়েস, সরকারের দোষ, অবশ্যই সরকার ব্যর্থ, ফ্রম ডে ওয়ান সে ব্যর্থ। একটা ব্যর্থ সরকার 15 মাস পার করে যায় এত বুদ্ধিমান রাজনীতিবিদদের মধ্য দিয়ে, এটা সত্যি আমাকে ভাবায় তোলে মাঝে মাঝে। এটা কি রাজনৈতিক দলের দৈন্যতা কিনা? আপনারা কেন বুঝবেন না? সব পোর খাওয়ার রাজনীতিবিদ, 16 বছর তো নির্যাতিত হয়েছেন, তারপরেও বুঝলেন না। সুতরাং এই দায় তাদের। 3 নম্বর, উনি ছিলেন রেফারির ভূমিকায়, ওনাকে বলা হইল প্রতারক। ফাইনালি প্রতারক যখন বলা হইল, তখন উনি কী করলেন? প্রতারক যখন বলা হয়েছে, একটা পরে বলা যায় ঠিক আছে, তবু আপনাদেরকে আমরা 7 দিনের সময় দিলাম, এর ভিতরে আপনারা ঐক্যমত হয়ে, যদি ঐক্যমত হয়ে আসতে পারেন না, না আমি সিদ্ধান্ত দিব বলছেন। সিদ্ধান্ত হয়তো উনি একটা দিবেন, সেই সিদ্ধান্ত রাইট অর রং কী হবে না হবে আমরা জানি না। আর একটা কথা শরীফ ভাই বলছেন যে রাষ্ট্রপতি ওথ দেয় এবং সংবিধান যখন আমাদের প্রয়োজন হবে তখন মানব, যখন প্রয়োজন হয় না তখন মানব। রাষ্ট্রপতি তো সংবিধান মোতাবেক বসছে, এই সংবিধানের মধ্যে যারা বসছেন তো বসছেনই। এখন আসেন, ধরেন কল্পনা করেন শরীফ ভাই, আপনি, আমি সবাই মিলে একটা নতুন সংবিধান বানাই ফেলাইলাম। কল্পনা, কিন্তু এটা আমি বলছি না চূড়ান্ত, এটা এক সম্পূর্ণ নতুন সংবিধান বানাইলাম। তারপরে আমি প্রধানমন্ত্রী হইলাম, আমাকে ওত দিবে কে? কে দিবে? রাষ্ট্রপতি। তার মানে কি, বাধ্য ওই পদে যে থাকবেন ওই চেয়ার আমাকে ওত দেয়। সংবিধানের সাথে সম্পর্কিত না, কোন সংবিধানে কে নির্বাচিত হইতেছে এটা কোনো ম্যাটার না। সম্পূর্ণ নতুন সংবিধানেও যদি কালকে আমরা নির্বাচিত হয়ে কেউ যাই প্রধানমন্ত্রী হয়ে, তাকে তিনি ওত দিবেন। সুতরাং আমি মনে করি যে এই যে রাজনৈতিক দল ব্যর্থ হইল, এবং এটার দায়, দেখেন নির্বাচনটা যদি না হয় কিংবা নির্বাচনে যদি জটিলতা হয়, খেসারত কাদের? ক্ষতিগ্রস্ত হবে কে? রাজনৈতিক দলগুলো। ফিরে আসবে নাকি গণতন্ত্র? তা আপনি যদি রাজনৈতিক দল, দেশের জন্য, গণতন্ত্রের জন্য যদি এত প্রেম আমাদের থেকে থাকতো, আমরা কেন 7-8 মাসে ঐক্যমত্যে আসতে পারলাম না? এই দায়টা কে নিবে? অভিজ্ঞ রাজনীতিবিদরা সবাই বসে, ইউনূস সাহেব এর কি এক আলিরিয়াস সাহেব আসছিল, যাকে আমরা তিরস্কার দিচ্ছি বিদেশ থেকে, 8 মাস কিন্তু তার ডাকে সারা দিয়ে সবাই বসছে। এই যে আপনারা বসছেন, কেন বসছিলেন? এই 8 মাস লাগলো বুঝতে, 1। 2 নম্বর, ফাইনালি যখন তাকে প্রতারক আমি স্বীকৃতি দিচ্ছি, এর বিকল্প ছিল কি না বসার? আমার বিকল্প তো একটা সংস্কার তো আপনাকে আনতে হবে। আমি সংস্কারে যাবো কেন? আমি তো সংবিধানে আছি। একটা সংবিধান নিয়ে আমি থাকবো, আবার আমি সংস্কারে বসবো, ঐক্যমত্যে বসবো, এই আপার হাউস, লোয়ার হাউস সব সংবিধানের বাইরে। ওইটা তো সংবিধান, ওই সংবিধান তো নাই। আমার কাছে সিম্পল কথা, যে আমি যদি দেখে থাকি যে এটা ভালো না, যৌক্তিক না, গ্রহণযোগ্য না, তাহলে কি মানে 5 আগস্টের আগের যেই ফেসিস্ট যা করে গেছে সেটাই কি বহাল থাকবে? আলটিমেটলি তো 8 মাস পরে সেখানেই যাচ্ছেন। আলটিমেটলি 8 মাস পর আপনি সেখানেই তো যাচ্ছেন। কোনো সংস্কার হয় নাই, কিছুই হয় নাই। গণভোট হবে, জুলাই সনদের স্বীকৃতি হবে, হয়েছে কিছু? তা আপনি 9 মাস, 10 মাস, 15 মাস পার করে আপনি তো সেই জায়গায় গেছেন। সব শেষ কথাটা বলে দিচ্ছি। তাহলে এটা, এই আলোচনা কতদিনে শেষ করা যেত আপনার কি মনে হয়? এটা আমার কাছে মনে হয় যে এটা আমাদের রাজনৈতিক দৈন্যতা, আমরা যে পারি নাই ঐক্যমত্যে আসতে। এটার মানে হচ্ছে প্রতিটা দল তার নিজের ঐক্যমত্য তো আসছে, আমি বলি কিছু বিষয় তো আসছে। নো, কিছু বিষয় আসলে কি হবে? মৌলিক জিনিসগুলো যদি না হয়,
প্রত্যেকটা দল নিজ নিজ দলের স্বার্থ দেখছে। জামাত চিন্তা করে আমাকে ক্ষমতায় না যাইতে পারলে আমার একটা বড় সংখ্যক সিট নিয়ে যাইতে হবে, আর বড় দল দেখতে আমাকে ক্ষমতায় যাইতে হবে। দেশ আর রাষ্ট্র এ পর্যন্ত যত সংস্কার নিয়ে যত পদের আলাপ হয়েছে, এটার ক্ষতি আর লাভ হিসাব করে দলগুলো তাদের জন্য, দেশ এবং রাষ্ট্রের জন্য কোনো ক্ষতি কি হয়েছে? আর সবশেষ একটা কথা বলে যাই আপনাকে, যেইখানে দল এত বড় সরকার একটা খোলা আকাশের নিচে 18 কোটি লোকের সামনে প্রতারণা করলো, সেই সরকারের অধীনে 3.5 মাস পরে নির্বাচন হবে, সেখানে প্রচারিত হব না, তার কি গ্যারান্টি আছে? তারপর সেই নির্বাচনে যাওয়ার রহস্যটা কি? যে প্রশ্নটা আসছি, শফি আপনার কাছে আসছি যে গতকাল নাহিদ ইসলাম যেটি বলেছেন এবং রাজ্যকবি কিছুটা আলোচনা করেছেন যে জুলাই সনদে নোট অফ ডিসেন্ট বলে কিছু থাকবে না এবং এর বাস্তবায়ন আদেশ ডক্টর মোহাম্মদ ইউনূসকে দিতে হবে। তো এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করুন। আচ্ছা, প্রথমত অনেকগুলো রাজনৈতিক বক্তব্য আসছে যার সাথে যুক্তি, তথ্য, ইমোশনের কোনো সম্পর্ক নেই, যার পেছনে শক্তি, দম্ভ দেখানোর একটা প্রবণতা আছে। ইতিমধ্যেই 11 নভেম্বর সম্পর্কে হাঙ্কি পাঙ্কি সহ যে বক্তব্যগুলো এসেছে, এর ভেতর থেকে বোঝা যায় যে আমাদের রাজনীতিকে একটা সংঘাতের দিকে নিয়ে যাওয়ার একটা চেষ্টা আছে। উপদেষ্টাদের মধ্যে অনেকেই অনেক ধরনের বক্তব্য দিচ্ছেন। নাহিদ ইসলামরা এখন রাজনীতির সবকিছু ঠিক করে দিচ্ছেন। গত কয়েকদিন আগে তারা এই সনদে স্বাক্ষর করলেন না, এখন কিন্তু সেই বিষয়টি তারা আর তুলছেন না। অথচ সরকারের যদি ব্যর্থতার জায়গা দেখেন, সব থেকে বড় ব্যর্থতা হচ্ছে জুলাই অভ্যুত্থানে যারা সামনের সারিতে লড়াই করেছে তাদেরকে সরকার তার ওপিনিয়নটাই তাদেরকে কনভিন্স করতে পারেনি। ব্যর্থতার জায়গা প্রথম। রাজাকা ভাই বলেছেন এতদিন পরে এই প্রশ্নটা তোলা কেন হচ্ছে? এই প্রশ্নটা তোলা হয়েছে বহুবার। ওই বৈঠক যদি বর্জন করত, কোনো রাজনৈতিক দল কিন্তু ওয়াক আউট করেছে, দ্বিমত দিয়েছে, ভিন্ন মত দিয়েছে। আচ্ছা, আমি তাকে জিজ্ঞেস করি, এই সরকারের যে উপদেষ্টা যারা আছেন তাদের মধ্যে স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে গণঅভ্যুত্থানের আহত এবং শহীদ পরিবারের পক্ষ থেকে গত 11 মাস 12 মাস অনবরত সমালোচনা এসেছে, ক্রিটিক এসেছে, তার সীমাবদ্ধতা, তিনি পারছেন না। ডক্টর মোহাম্মদ ইউনূস কি কোনোভাবে একবারও কি কর্ণপাত করেছেন সেই দাবির প্রেক্ষিতে? তিনি কি এই গণঅভ্যুত্থানের যারা একেবারে সামনের সারিতে ছিল তাদের দ্বারা উত্থাপিত যে অভিযোগ, সেই অভিযোগ কি তিনি কানে তুলে নিয়েছেন? নো। আমাদের এখানে আপনি গত 1 বছর সময়ের মধ্যে দেখেন যে সমস্ত বিষয়গুলো সরকারের সমালোচনা হয়েছে, সরকার কোনো জায়গায় শেখ হাসিনা যেমনিভাবে উড়িয়ে দিতেন, আমি একই ধরনের প্রবণতা দেখছি এই সরকারের মধ্যে, সব কিছু উড়িয়ে দিচ্ছে। একমাত্র এনসিপি, বিএনপি এবং জামাত, এদের কয়েকটা মতামত ছাড়া এই সরকার জনগণের, পাবলিকের কোন ওপিনিয়নটা গ্রহণ করেছে আপনি বলেন তো? আমি ঐক্যমত্য কমিশন, আমি সেটিকে বয়কট করে চলে আসতে পারতাম, আমি সেখানে নাও থাকতে পারতাম। তার ভেতর থেকে যেটা হতো, বলার সুযোগ হতো যে রাজনৈতিক দলগুলো আমাদেরকে সহযোগিতা করেনি। এই দলগুলো প্রত্যেকটা দল আপনি দেখেন, অবশ্যই তাদের কতগুলো নিজস্ব এজেন্ডা থাকবে, স্বাভাবিক, কিন্তু সেই এজেন্ডাকে নিয়ে গিয়ে আমার এই দাবি না মানলে আমি কোনো কিছুই মানব না, এটি কি কেউ বলেছে? তাদের মধ্যে ভিন্নতা ছিল, তাদের মধ্যে কতগুলো অপ্রাপ্তি ছিল, অপ্রত্যাশিত কতগুলো ঘটনা ঘটেছে, কিন্তু সরকারকে এরা কেউ সহযোগিতা করেনি। ভিন্ন মত তোলা হয়েছে। ডক্টর আলী রিয়াজের এই যে তৎপরতা, এই তৎপরতার বিরুদ্ধে প্রশ্ন তোলা হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার দায়িত্ব নেওয়ার পর প্রথম যে প্রতিশ্রুতিটা দিয়েছিল যে উপদেষ্টাদের সম্পদের হিসাব দেওয়া হবে, মনে আছে? এই কথাটা আমার ধারণা রাজ্জাকের সাথে লাস্ট আমরা যেখানে টকশো করেছিলাম সেখানেও আমরা বলেছি, অসংখ্যবার বলেছি। হ্যাঁ, দেয় নাই, দিয়েছে। তার মানে হলো যে সরকার কি আসলে কি কারো কথা শুনছে? আমি বয়কট করলাম, আলী রিয়াজ বিদেশ থেকে এসেছে, তিনি বিদেশি নাগরিক, আপনি তো একমত হবেন খলিলুর রহমান এই দেশের নাগরিক না। গত 15 বছরের কোন আন্দোলন, কোন সংগ্রামে আপনি খলিলুর রহমানকে দেখেছেন? তো আমি তাকে বয়কট না করা পর্যন্ত সরকার সেখানে টিকিয়ে রাখবে, বসিয়ে রাখবে? আমি তো একমত, তাকে আমি সরাই সেই জায়গাটাই বলছি, আন্দোলনটা হয় নাই, সেই জায়গাটাই বলছি। হ্যাঁ, আন্দোলনটা হয় নাই কেন? কি প্রেমটা কি? না হওয়ার কারণটা হচ্ছে সরকার কি ভিন্ন মতকে কোথাও রেসপেক্ট করেছে? সরকার তো কত লোক,
তারা, আমরা তো সব আছি। না না না, আমরা আছি। আপনি হয়তো যদি বলেন যে এটি নিয়ে কোনো কথা ওঠেনি, তাহলে আপনি নিশ্চয়ই শরীফ ভাই, অসংখ্য শরীফ জায়গায় ভাই, কথা আমরা উঠেছে। উই আর ফ্রেন্ডস। এই কথা উঠে আমার লাভটা কি রে ভাই? এটা তো তামাশা না, দেখতে না, বসি নাই। তাহলে ব্যাপারটা কি দাঁড়াইলো? ব্যাপারটা হচ্ছে যে এখন 3.5 মাস পরে এই লোক চলে যাবে। না না, আপনি এখন বলবেন যে এখন আমরা এটা নিয়ে কোনো কথা ওঠেনি। নো 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 নো, কথা বলেন। এখন আমি এটা যখন তো আরো আগে সিদ্ধান্ত বলবো যে উচিত কথা ছিল। উঠেছে, তখন বলছে কথা বলে কোনো লাভ নাই। তো এই লাভ নাই মানছেন কেন? জি, এই মিয়া, লাভ নাই মানবো কেন? আপনি তো বলছেন যে বলে কোনো লাভ নাই, কিন্তু না, আমি বলি নাই, প্রশ্নটা আমি যে বলি- উঠেছে, আমরা কথাটা বলবো যে না কেন? উঠেছে, এটা তো অস্বীকার করা যাবে না। আমরা কেন নোট অফ ডিসেন্ট যে পড়েছে, এটা তো অস্বীকার করতে পারবেন ইউনূস না। সরকার কি শেখ হাসিনার এখন- 50 ভাগের 1 ভাগও শক্তিশালী? না, তাহলে এখন- তারা তারাইতে পারলাম না না, কেন? কোনো বাইরে তো জায়গায়- জাঙ্গাবাড়িতে কোনো জায়গায় শেষ করুক, কোনো শেষ করুক। জায়গায় না, কৌশলের কইতেছি, কারণে, মজা করলাম। না, না, আমাদের সাথে সম্পর্কটা এরকম এরকমই, right. রাজাকি ভাইয়ের সঙ্গে আর কি। তো আমরা দীর্ঘদিন ধরে আমাদের একসঙ্গে বসা কথা বলার ওই মানে টেলিভিশনের বাইরে একটা ব্যক্তিগত সম্পর্ক আছে আমাদের মধ্যে আর কি। তো আমি যেটা বলি যে ধরেন ডক্টর ইউনূসের সরকারটা একটা বিশেষ পরিস্থিতিতে এসেছে। রাজনৈতিক দলগুলো সবসময় খেয়াল রেখেছে জুলাইয়ের ভেতর থেকে আমাদের তাদের যে অঙ্গীকারগুলো জনগণের কাছে যাতে এই বার্তাটা না যায় যে রাজনৈতিক দলগুলো জুলাইয়ের অঙ্গীকার থেকে সরে গেছে। সেই কারণে ডক্টর মোহাম্মদ ইউনূসের আপনি এই সরকারটা বন্দর লিজ দেওয়ার কোনো ম্যান্ডেট কি তার আছে, প্রয়োজন আছে? এই সরকার বলছে যে ফেব্রুয়ারিতে আমি নতুন সরকারের হাতে ক্ষমতা দিব। তাহলে ডিসেম্বর মাসে আপনি দেশের প্রধান 3টি বন্দর 30 বছরের জন্য আপনি লিজ দিতে চান কেন? আপনার এখানে যখন করিডোরের বিষয়টা আসে, যখন সমালোচনা, আপনি কারো কথা শোনেন না কেন? কিন্তু 3টি দলের নেতাদেরকে আবার আপনি আমেরিকায় নিয়ে যান। অর্থাৎ সরকারের জায়গাটাও হলো, সরকার যেটাকে মনে করছে এই অ্যাকশনগুলো আমার গদিকে সেভ করবে, সরকার সেই কাজটি করছে, এবং যেখানে দেখছে সমালোচনাগুলো আমার গদি রক্ষার জন্য কোনো সমস্যা হবে না, সরকার সেই কথায় কর্ণপাত করছে না। রাজীব ভাই, আপনার কাছে আসছি, সেটা হচ্ছে যে কিছুদিন আগে বিএনপি 237 আসনের নমিনেশন ঘোষণা করেছে, এনসিপিও তাদের প্রস্তুতি নিচ্ছে, জামাতও প্রস্তুতি নিচ্ছে। বলা যায় যে এখন নির্বাচনমুখী রাজনৈতিক দলগুলো তো এর আগের আলোচনায় আপনি কিছুটা শঙ্কা প্রকাশ করেছিলেন যে এই সরকারের অধীনে নির্বাচন মানে না না, আমি ব্যক্তিগতভাবে যদি আপনি আমাকে বলেন, কারণটা কি? আমি তো এই সরকার তো যেহেতু প্রতারণা করছে আমি মনে করি, কারণ রাজনৈতিক দল, বড় রাজনৈতিক দল যখন বলে যে তারা প্রতারিত হয়েছে বা তাদেরকে প্রতারণা করা হয়েছে, তাহলে আমার প্রথম প্রশ্ন হলো এই সরকার যে নির্বাচন সময়, যেটা আমি আগেও বলছি যে প্রতারিত করবেন তার কি গ্যারান্টি আছে? তো এই সরকার তো নির্বাচনেই যাওয়া উচিত না। সিম্পল। আপনি এত আস্থা কেন? 1 নম্বর। 2 নম্বর হলো আমাদের দেশে নানান সময় নানান অভ্যুত্থান হয়েছে, হয় নাই যে তা না। এরশাদ সাহেব একটা অভ্যুত্থান, এরা তো সক্রিয়ভাবে মাঠে আন্দোলন কি করেন নাই, করছে। এরশাদ সাহেব আন্দোলন করছে, এরশাদ সাহেবের বিরুদ্ধে আন্দোলন করছে। 96-তে যে আমরা তত্ত্বাবধায়ক সরকার নিলাম, সেখানে এক ধরনের আন্দোলন লাগছে। ওই যে একটা কথা আসছে যে হাঙ্কি পাঙ্কি, এই শব্দটা আমার পছন্দ হয় না, মানে এটা কোনো রুচিশীল বক্তব্য না। কিন্তু তার পাশাপাশি তার একটা বাঁকা আঙ্গুলের কথা আবার বলছে, বাঁকা আঙ্গুলে ঘি তুলবে। এই বাঁকা আঙ্গুলটা কিন্তু আমরা হয়তো মানে খারাপ অর্থে নিচ্ছি, এটা একটা ট্রেডিশনাল শব্দ, আমরা ঘরে বাইরে সবসময় ব্যবহার করি যে সোজা আঙ্গুলি ঘি ওঠে না। ইনফ্যাক্ট রাজনৈতিক ঘি তুলতে হইলে সহজভাবে হয় না। এর সাথে যে গণ অভ্যুত্থান হয়েছে, বলুক তারা যে সোজা আঙ্গুলে হয়েছে, হয় নাই। তারপর তত্ত্বাবধায়ক সরকার আদায় সোজা আঙ্গুলে হয় নাই। তারপরে 111 সোজা আঙ্গুলে হয় নাই। আর 24 সেটাও সোজা আঙ্গুলে হয় নাই। বাংলাদেশে রাজনীতিতে, পৃথিবীরটা জানি না, আমি আমাদের দেশেরটা বলি। আর একটা বিষয় হলো বাংলাদেশে যিনি ক্ষমতায় যান, যাওয়ার পর উনি ক্ষমতায় থাকার জন্য আঙ্গুল বাঁকা করেন, আর ওনাকে সরাইতে হলেও আঙ্গুল বাঁকা করতে হয়। উনি যদি 60 ডিগ্রি অ্যাঙ্গেলে করেন, আরেকজনের করতে হয় একেবারে আরও ডাউন করে 80% আঙ্গুল বাঁকা করলে 100%। যেমন শেখ হাসিনা 80% আঙ্গুল বাঁকা করছিলেন ক্ষমতায় থাকার জন্য, কিন্তু ছাত্র জনতা শেষে গিয়ে বাঁকা 100 করে ফেলছেন। তো সে কারণে এখন আপনি দেখেন এই যে নির্বাচনের আপনি বললেন নমিনেশন দিল, বিএনপি দিল 237 জন, জামাত দিতেছে, এনসিপিও দিতেছে, কিন্তু প্রশ্ন হচ্ছে এই বিষয়গুলো তো রয়ে গেছে। আমরা কি শুধু নির্বাচনের জার্নিতে আসি? ইনফ্যাক্ট আমরা কিন্তু এখনো গণভোট নিয়ে কথা বলতেছি, জুলাই সনদের ভিত্তি নিয়ে কথা বলতেছি। গণভোট নির্বাচনের আগে নাকি নির্বাচনের দিন, সেই আর আপনাকে তো নির্বাচনে যাইতে হইলে সব কিছু ফেলে দিয়ে সরাইয়া কাটসাট করে ট্রেনটাকে তো একদম নিশ্চিত 1 ওয়ে টু ইলেকশন করতে হবে। আমি নিশ্চিত করে বলে দিচ্ছি নির্বাচনের ট্রেনটা এখন পর্যন্ত 1 ওয়ে টু ইলেকশন নাই। প্রত্যেকটা দলই আলাদা আলাদা নিজেরা নিজে আলোচনা করে নির্বাচন হবে তো, নির্বাচন হবে তো। এই যে প্রশ্নগুলা, শেখ হাসিনা যে জুলুম করে নির্বাচন করছে, হ্যাঁ, তখনও তো এই প্রশ্ন হয় নাই আমি তুমি দামি দিয়ে নির্বাচন করে ফেলবো, ডিটারমিনেশন। তো আমরা সেই ডিটারমিনেশন বা ফার্ম ডিটারমিনেশন বলতে যা বোঝায় সেটা এখনো পাচ্ছি না।
এক নম্বর। আর 2 নম্বর হলো এটাকে চূড়ান্ত করতে হলে 3টা স্টেক হোল্ডার, আমি আগেও বলছি এখনো বলি। আর্মি একটা স্টেক হোল্ডার, আর বিএনপি, জামাত, সিএমপি, এনসিপি মিলে একটা স্টেক হোল্ডার, সরকার। এই 3টা স্টেক হোল্ডার একমত আসলে নির্বাচনের পথটা মসৃণ হবে, নয়তো অনিশ্চিত। শরীফ ভাই, রাজীব ভাই বলছিলেন যে নির্বাচনে মানে রাস্তায় ট্রেনটি নেই। তো আজকে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন যে ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। এটি আসলে কেন বলতে হচ্ছে? কারণ নির্বাচনে আসছে 3 মাস, এখনো আপনাকে কেন এই কথা বলতে হচ্ছে অনিশ্চয়তা নেই বা নিশ্চয়তা আছে? প্রথমত আমি তার এই যে এটা আর একটা কথা দোকান বলা, নাকি? তার একটা কথা বলার তিনি অবিরাম ভাবে বলে যাচ্ছেন, কেউ ঠেকাইতে পারবে না, কেউ ঠেকাইতে পারবে না। তো সরকারের এই কিরা কসম দেখে আমার সন্দেহ হয় যে ভেতরে অন্য কোনো ঘটনা আছে। আপনি নির্বাচন কিভাবে করবেন এটা তো আপনার ঢোল টোল পিটায় বোঝানোর কোনো দরকার নেই। নির্বাচন আপনার কমিশন করবে। রেগুলার যে অ্যাক্টিভিটিগুলো, সেই অ্যাক্টিভিটিগুলোই বলে দিবে যে আপনি একটা নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করছেন। এক। দ্বিতীয়ত হচ্ছে, নির্বাচনটা কিন্তু কন্ডাক্ট করবে প্রধান উপদেষ্টার কার্যালয় না, নির্বাচন কন্ডাক্ট করবে নির্বাচন কমিশন। আমাদের দীর্ঘদিনের একটা লড়াই ছিল যে আমাদের নির্বাচন কমিশনের জায়গায় নির্বাচনটা কন্ডাক্টের দায়িত্ব চলে গিয়েছিল গণভবনের কাছে। সেখান থেকে তালিকা হতো ফরিদপুর একে কে দাঁড়াবে এবং কাকে দিন শেষে প্রার্থী বিজয়ী হিসাবে ঘোষণা করা হবে। আমরা সেখান থেকে চেয়েছিলাম যে নির্বাচনটা কন্ডাক্ট করবে আগারগাঁও ইলেকশন কমিশন। আমি এখন পর্যন্ত দেখতে পাচ্ছি সরকারের বডি ল্যাঙ্গুয়েজ এবং কিরা কসম ইত্যাদি ইত্যাদিতে যে সরকার এবারও নির্বাচনটা নিজেরা সম্ভবত এখানে কন্ডাক্ট করার অথবা কোরিলেশনের মধ্য দিয়ে কন্ডাক্ট করার একটা প্রস্তুতি তাদের আছে। সেটা যদি হয় তাহলে নির্বাচন নিয়ে প্রশ্ন উঠবে। ইতিমধ্যেই যতগুলো প্রস্তুতি আমরা দেখতে পাচ্ছি এগুলো নিয়ে প্রশ্ন ওঠা শুরু হয়েছে। আপনার অনেক রাজনৈতিক দল নিবন্ধন পেয়েছে, কিন্তু আপনি দেখছেন আমজনতার পার্টি তারেক আমরণ অনশন করছে এবং তার যে অভিযোগগুলো আছে অভিযোগগুলো খতিয়ে দেখা দরকার। তাকে আমরা শুনছি একজন বা দুইজন বা তিনজন মানুষের পছন্দ অপছন্দের উপরে ভিত্তি করে তাকে নিবন্ধন দেওয়া হচ্ছে না। তার অর্থ হলো রাজনৈতিক দলগুলোর নিবন্ধন পাওয়া আইনগত জায়গা থেকে এখানে বৈধতা নেই। বৈধতা হচ্ছে রাজনৈতিক দলকে কাকে নিবন্ধন দেওয়া হবে এটি নির্ভর করছে ইলেকশন কমিশনের ইচ্ছা অনিচ্ছার উপর। তারা ফুটন্ত শাপলা নাকি অর্ধ ফুটন্ত শাপলা নিয়ে কলি নিয়ে গত কয়েক মাস ধরে যে ধরনের যুদ্ধ চললো, এগুলো কি প্রয়োজন ছিল? তো সেই যখন ওই যে একটা কথা আছে, তো আমাদের ধারণা যে সরকার নির্বাচনটাকে নিয়ে এখনো এক ধরনের ষড়যন্ত্র আছে এবং ষড়যন্ত্রের যে অভিযোগটা, এটা ইলেকশন কমিশন না, সরকারের অতি উৎসাহী কথাবার্তা এবং শেষ পর্যন্ত সরকার নিরপেক্ষ থাকতে পারবে কিনা এই শঙ্কাটা আমার মনের মধ্যে আছে। আমরা একেবারেই শেষ প্রান্তে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সে প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় চাইছি। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।